আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো, উৎপাদন বলতে যদি আমরা বোঝাই যে উৎপাদন কাকে বলে, দেখো যে সাধারণত উৎপাদন বলতে আমরা কি বলে থাকি, কোনো কিছু তৈরি করা। হ্যাঁ, আমি তোমাদেরকে এখানে বই থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলা এখানে মার্ক করে দিব। তোমরা যারা ক্লাসটি দেখবা রেকর্ডে, তোমরা নোটপ্যাড নিয়ে বসো। আমি যেগুলো বলবো যে তোমরা এগুলো নোট করো, তোমরা মনে রাখবে, সেগুলো মনে রাখলেই হবে। পরীক্ষাতে আশা করি উত্তর করতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো আমরা সাধারণত উৎপাদন বলতে কি বুঝি, যে কোনো কিছু তৈরি করাকেই মূলত উৎপাদন বুঝে থাকে, তাই না? কিন্তু অর্থনীতিতে আসলে উৎপাদনটা একটু অন্যভাবে বলা হয়ে থাকে। সেটা কিভাবে, দেখো যে আমরা যদি এখানে দেখি যে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে, বুঝছো? অর্থাৎ উপকরণ তো বুঝো, উৎপাদনের যে বিভিন্ন উপকরণ আছে, সেই উপকরণ অথবা কোনো প্রাথমিক দ্রব্যকে ব্যবহার করে যদি আমরা নতুন কোনো উপযোগ সৃষ্টি করি। উপযোগ কাকে বলে আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? তো এজন্য উপযোগ কাকে বলে সেটা আমরা আজকের আলোচনা করছিলাম। সংক্ষেপে বলবো যে উপযোগ কোনো দ্রব্যের মাঝে যে আমাদের অভাব পূরণের যে ক্ষমতা, সেটাই মূলত উপযোগ। যেমন ধরো, তোমার পানির পিপাসা পেয়েছে, তুমি যদি পানি পান করো, তাহলে তোমার কি হবে? পিপাসাটা দূর হয়ে যাবে। এই যে পানির মাঝে তোমার পিপাসা দূর করার একটি ক্ষমতা আছে, এটাই মূলত উপযোগ আর কি। তো ধরো, তুমি যদি পানিকে কোনো ধরো প্রসেসিং করে তুমি যদি পানির মধ্যে পানি দিয়ে শরবত তৈরি করো, তাহলে কি করলা? তুমি এই পানির মধ্যে নতুন আরেকটি উপযোগ তৈরি করলা। এইটাই বলা হচ্ছে আর কি, যে এটাই উৎপাদন, যে কোনো উপকরণকে ব্যবহার করে আমরা নতুন উপযোগ সৃষ্টি করলে তাকে কি বলে? উৎপাদন বলে থাকি। যেমন উদাহরণ দিছে, দেখো যে আটা, লবণ, পানি, লেবু ইত্যাদি দিয়ে কি করি আমরা? রুটি বানানো হলো, তাহলে কি হয়েছে? নতুন উপযোগ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম উৎপাদন কাকে বলে অথবা প্রোডাকশন কাকে বলা হয়। ঠিক আছে, তারপরে এখানে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে আর ব্যাখ্যা দেওয়া আছে। আমি মূল কথাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আরো একবার যদি বলি, যে উৎপাদন হলো উৎপাদনের উপকরণ কিংবা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য অথবা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। ঠিক আছে, এইটুকু বললেই তোমাদের উৎপাদন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এখানে আরেকটা কথা আছে, উৎপাদন এবং উৎপাদক, অর্থাৎ যিনি উৎপাদন করেন তাকে মূলত কি বলা হয়? উৎপাদক বলা হয়। ঠিক আছে, প্রোডাকশন এবং প্রসিডিউর, ঠিক আছে, আচ্ছা, প্রডিউসার। প্রোডাকশন উৎপাদন, আর প্রডিউসার কি? যিনি উৎপাদন করেন কিংবা যিনি পরিচালনা, এই টাইপের ব্যাপারটা আর কি। দেখো নিচে একটা কথা আছে, যে যে মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করছেন এবং অন্য উৎপাদকের তত্ত্বাবধান করছেন, তিনি একই সঙ্গে মালিক এবং উৎপাদন সংগঠক, বুঝছো? যেমন ধরো, তোমার একটি কি কারখানা আছে, তাহলে তুমি নিজেও কিন্তু উৎপাদক, একই সাথে তোমার ওখানে কি আরো 5 জন বা 10 জন মানুষের কাজ করতেছে। তো তুমি নিজের কাজ করার পাশাপাশি কি করতেছো? অন্যজনকেও তদারকি করতেছো। তো একজন উৎপাদক মূলত তিনি, যিনি উৎপাদন কাজ নিজেও করেন এবং উৎপাদন কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে কি করেন? পরিচালিত করেন। তিনি মূলত উৎপাদক, তিনি মূলত মালিক, কিংবা তিনি মূলত কি একজন সংগঠকও বলা হয় তাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই যে এই অংশটুকু দেখো, মালিক, উৎপাদক এবং সংগঠক, তিনজন ব্যক্তি মূলত একজনই হয়, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বললাম, যে উৎপাদন কাকে বলে এবং উৎপাদক কাকে বলে অথবা সংগঠক কাকে বলে। ঠিক আছে, তারপরে যদি তোমরা দেখো যে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন উপযোগ সৃষ্টি কি ধরনের উপযোগ হয়? 5 ধরনের উপযোগ সৃষ্টি করা মূলত যায় আর কি, অথবা 5 ধরনের উৎপাদন করা যায় আমরা বলতে পারি। কারণ যেহেতু উপযোগ সৃষ্টি করা মানে উৎপাদন করা, তাহলে 5 ধরনের উৎপাদন কিংবা 5 ধরনের উপযোগ সৃষ্টি করা যায় মূলত, এইটা আমরা বলতে পারি। দেখো কি কি। প্রথমটা রূপগত উৎপাদন। ঠিক আছে, রূপগত উপযোগ সেটা কি? যে দেখো যে কাঠকে সুবিধা মতো রূপগত মানে আকার, বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে যদি আমরা কি করি? একটা নতুন উপযোগ তৈরি করি, সেটাই মূলত রূপগত উপযোগ। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, কাঠকে সুবিধা মতো পরিবর্তন করে কাঠ থেকে আমরা চেয়ার বানাই, টেবিল বানাই। যেমন ধরো একটা গাছ আছে, গাছকে তুমি কেটে নিলা, কেটে নিয়ে সেটা থেকে তুমি কাঠ বানাইলা, কাঠ বানানোর পরে ওটা দিয়ে টেবিল বানাইলা, চেয়ার বানাইলা, তাই না? এই যে একটা গাছকে আমরা বিভিন্ন রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করছি না, এটাই মূলত কি? রূপগত উপযোগ। ক্লিয়ার? তারপরে 2 নাম্বার উপযোগ যেটা আছে, সেটা স্থানগত উপযোগ, বুঝছো? সেটা কি ধরনের?
যেমন দেখো বলা আছে কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন ধরো দেখবা ফুল মনে করো, হ্যাঁ, ফুলের চাহিদা কিন্তু গ্রামে খুব বেশি নাই। একটা ফুল কত, ফুল টাকা দিয়ে গ্রামে মানুষ কিনেই না, তাই না? এরকম না বাস্তবতা? কিন্তু সেই ফুলটা যদি তুমি শহরে নিয়ে আসো, ছোট একটা ফুল মানুষে কি 30 টাকা, 40 টাকা, 50, 100 টাকা দিয়ে পর্যন্ত কিন্তু কিনে, ঠিক আছে? এরকম এই যে স্থানগত গ্রামের ফুলটাকে তুমি শহরে নিয়ে আসার কারণে এটার কি হয়েছে, এটা ডিমান্ড বেড়ে গেছে, এটা চাহিদা বেড়ে গেছে, বা এটার কদরটা মূলত বেড়ে গেছে। তো স্থানগত পরিবর্তনের কারণে কি হয়েছে, এটার মধ্যে নতুন উপযোগ সৃষ্টি হয়েছে। তাহলে এই ধরনের উপযোগ আমরা কি বলতে পারি, স্থানগত উপযোগিতা। 2 নাম্বারটা আমরা দেখলাম। 3 নাম্বারে আরেক ধরনের উপযোগ আছে, সেটা কি দেখো, যে সময়গত উপযোগ। সময়গত উপযোগ কি, যে ধরো কি দেখবা, যে আহ তুমি হচ্ছে কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন বাড়লেও উপযোগী। যেমন ধরো তুমি হচ্ছে কি ধরো হচ্ছে শীতের কাপড় আছে না, হ্যাঁ, শীতের কাপড় বুঝছো? তো শীতের কাপড় কি গরমের দিনে ওটা বিক্রি হবে? ওটা কিন্তু বিক্রি হবে না, ঠিক আছে? তাহলে শীতের কাপড়গুলাকে তুমি যদি স্টক করে শীতের দিনে সাপ্লাই দাও, তখন কি হবে, এটার অনেক কি হবে। অথবা হচ্ছে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যখন ধরো আমাদের ধানের যে সিজন আসে, হ্যাঁ, ধানের সিজন যখন হয় বৈশাখ মাসে, আমরা হচ্ছে ধানগুলাকে মজুত করে রাখলাম। এটা হচ্ছে আমরা অন্য কিছুদিন পরে যখন আমরা বিক্রি করব, ওই সময় কি অনেক ধানের দামটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তো এই যে আমরা একটা সময়ের দ্রব্যকে অন্য সময়ের জন্য রেখে দিয়েছি, ওই সময় নিয়ে যাওয়ার কারণে কি হয়েছে, ওটা দাম বেড়ে গেছে বা উপযোগ সৃষ্টি হয়েছে, নতুন চাহিদা তৈরি হয়েছে। এই ধরনের উপযোগ সৃষ্টি করাকে আমরা কি বলতে পারি, সময়গত উপযোগ। 4 নাম্বারে দেখো আছে সেবাগত উপযোগ। বুঝছো সেবা কি ধরনের, মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে কি বলে, সেবাগত উপযোগ বলে। যেমন ধরো একজন ডাক্তার তার যে চিকিৎসা জ্ঞান যেটা আছে, সেই জ্ঞান দিয়ে কি করে মানুষকে সুস্থ করে তোলে। এই যে সেবা দিচ্ছে না, সেবা দিয়ে কি করছে, মানুষের উপযোগ সৃষ্টি করছে বা মানুষকে সুস্থ করে চলছে। কিংবা একজন টিচার, তিনি হচ্ছে তার যে জ্ঞান আছে, শিক্ষাগত যে যোগ্যতা আছে, সেটা দিয়ে মানুষকে কি করে তুলছেন, শিক্ষিত করে চলছেন। তাহলে তিনিও কি দিচ্ছেন, সেবা দিচ্ছেন। এই ধরনের যে উপযোগগুলো আছে সেগুলোকে কি বলা হয়, সেবাগত উপযোগ। সর্বশেষ যে উপযোগটা আছে সেটা হচ্ছে মালিকানাগত উপযোগ। বুঝছো? যেমন ধরো মালিকানা, হ্যাঁ, একজন হচ্ছে একটা পরিত্যক্ত জমি আছে, ঠিক আছে, সেই জমিতে কোনো চাষবাস হচ্ছে না। তো একজন ধরো খুবই দক্ষ একজন কৃষক কি করলো, সে হচ্ছে সেই জমিটি কিনে নিল, নিয়ে হচ্ছে ওই জমিতে সে চাষাবাদ শুরু করলো। তাহলে কি হলো, ওই জমির একটা মূল্য বেড়ে গেল, ঠিক আছে? অথবা ধরো একটা পরিত্যক্ত জায়গা ছিল, ওইটার পাশে দিয়ে কি হয়েছে, ওই জায়গাটা হচ্ছে একটা কোম্পানি কিনে নিয়ে গেছে, ওই ওই আশপাশে হচ্ছে নতুন রাস্তা তৈরি করেছে, যার কারণে ওই জায়গার দামটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে? এরকম মালিকানা পরিবর্তন হওয়ার কারণে অনেক সময় কি হয়, উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমরা উপযোগ দেখছিলাম যে উপযোগ হচ্ছে উপযোগ না, উৎপাদনটা দেখছিলাম। উৎপাদন কি, যে নতুন উপযোগ সৃষ্টি করা, সেটাই হচ্ছে মূলত উপযোগ। দ্রব্য ব্যবহার করে, প্রাথমিক দ্রব্য অথবা উৎপাদনের যে উপকরণ আছে সেগুলো ব্যবহার করে মূলত কি উপযোগ সৃষ্টি করাই হচ্ছে মূলত উৎপাদন, ঠিক আছে? আর উৎপাদন হচ্ছে 5 ধরনের হইতে পারে, কিংবা 5 ধরনের উপযোগ সৃষ্টি করা যেতে পারে। আমরা এখানে দেখলাম রূপগত, স্থানগত, সময়গত, তারপরে হচ্ছে সেবাগত এবং মালিকানাগত উৎপাদন, ঠিক আছে, বা মালিকানাগত উপযোগ। এই 5 ক্যাটাগরির উপযোগ আমরা দেখেছি, উপযোগ সৃষ্টি করা দেখেছি, কিংবা 5 ক্যাটাগরির উৎপাদন কিন্তু আমরা এখানে দেখেছি, ঠিক আছে? তারপরে চলো আমাদের উৎপাদনের উপকরণ, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ উৎপাদনের উপকরণ থেকে তোমাদের যে কোনো পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। বুঝছো? অর্থনীতি রিলেটেড যে কোনো বিষয়ে তোমার উৎপাদন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। একই সাথে অন্যান্য যে কোনো পরীক্ষায়, সাধারণ জ্ঞান টাইপের পরীক্ষা থেকে উৎপাদন উপকরণ এসে থাকে। উপকরণ কি, সহজ কথায় হচ্ছে যে কোনো ধরনের উৎপাদন পরিচালনা করার জন্য। এই উৎপাদন করা মানে কিন্তু ধরো শুধু পোশাক তৈরি করা না, বুঝছো, বা তা চাষ করা না। পৃথিবীতে যত ধরনের উৎপাদন আছে, কিংবা আমরা উপরে যে 5 ধরনের উৎপাদন দেখলাম, কিংবা 5 ধরনের উপযোগ সৃষ্টি করা দেখলাম, সেগুলোর ক্ষেত্রে, হ্যাঁ,
এই বিষয়গুলোর ক্ষেত্রে যে উপকরণ যেগুলা লাগে কিংবা উপাদান যেগুলা লাগে সেগুলাই মূলত কি উৎপাদনের উপকরণ। নিচে আমরা দেখো, আমরা এখানে দেখবো যে পৃথিবীতে 4 ধরনের মূলত উৎপাদনের উপকরণ আছে। বুঝছো, 4 ধরনের বা 4টি উৎপাদনের উপকরণ মূলত কয়টি? 4টি। হ্যাঁ, এইটা হচ্ছে তোমরা যখন আরেকটু বড় হবে, বড় হওয়ার পরে যদি ইন্টারমিডিয়েটে কিংবা অনার্সে গিয়ে যদি ইকোনমিক্স পড়ো, তাহলে দেখবা যে এটাকে কেউ কেউ 5টেও বলেছে। হ্যাঁ, আমরা 4টে আপাতত পড়ি। দেখো কি কি আছে। প্রথমটা হচ্ছে ভূমি অথবা ল্যান্ড, 2 নম্বর হচ্ছে শ্রম অথবা লেবার, 3 নম্বর হচ্ছে মূলধন অথবা ক্যাপিটাল, 4 নম্বর হচ্ছে অর্গানাইজেশন কিংবা সংগঠন। তাহলে উৎপাদনের উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টি উপকরণকে ব্যবহার করে পৃথিবীতে যত ধরনের উৎপাদন আছে কিংবা যত ধরনের কাজ আছে সবগুলাই কি এই 4টার অধীনেই কিন্তু পড়ে। বুঝতে পারছো? কিন্তু এগুলাকে আমরা ভূমি বলতে যেভাবে বুঝি, অর্থনীতিতে একটু অন্যভাবে বলা হয় আর কি। ওইটা বুঝলে আমরা মূলত বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো যে 4 প্রকারের উপকরণ আমরা দেখলাম, সেই 4 প্রকার উপকরণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমটা হচ্ছে ভূমি। ভূমি বলতে তুমি কি বুঝো? জমি বুঝো, মাটি বুঝো, তাই না? বা মাঠ বুঝো, এগুলা বুঝো। কিন্তু অর্থনীতিতে শুধু ভূমিকে কিন্তু, শুধু আমরা যে জমি যেটা বুঝি ওই জমিকে কি বলে না, ভূমি বলে না। এর সাথে আরো অনেক বিষয় আছে। দেখো কি বলছে, যে উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। অর্থাৎ প্রাকৃতিক যত সম্পদ আছে, বৃষ্টির পানি, বাতাস, সূর্যের আলো, যা যা আছে, প্রাকৃতিক সমস্ত সম্পদ যেগুলো উৎপাদনে সহযোগিতা করে, সবগুলাকেই কি করা হয়েছে? ভূমির অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন দেওয়া আছে, দেখো যে জমি, যেটা আমরা ভূমি বলতে যেটা বুঝি জমি, সেটা তো অবশ্যই ভূমি। এর বাইরে মাটি আছে, মাটির উর্বরতা শক্তি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ, সূর্য কিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে আজ থেকে অর্থনীতির ভাষায় যখন তুমি ভূমি বলবা কিংবা উৎপাদনের উপকরণ হিসাবে যখন তুমি ভূমি বলবা, তখন কিন্তু তুমি কি শুধু জমিকে ভূমি বলতে পারো না। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, তার মানে ভূমি মানে কি? তাহলে ভূমি হচ্ছে যে প্রাকৃতিক যত সম্পদ আছে যেগুলো উৎপাদনের কাজে লাগে সবগুলাই মূলত ভূমির অন্তর্ভুক্ত। শ্রম, 2 নম্বর হচ্ছে, আমরা 2 নম্বর উপকরণ দেখছিলাম যে উৎপাদনের 2 নম্বর উপকরণ হচ্ছে শ্রম। এই শ্রম বলতে আমরা কি বুঝি? পরিশ্রমকে বুঝে থাকি, তাই না? যারা হচ্ছে শারীরিক পরিশ্রম বলে। কিন্তু অর্থনীতিতে শুধু শারীরিক পরিশ্রমকে শ্রম বলে না। দেখো কি বলা আছে, এই যে এখানে বলা আছে, উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক শ্রমকে কি বলে? মানসিক পরিশ্রমকে শ্রম বলে। একজন লেবারে কাজ করছে, একজন রিক্সা পুলারে রিক্সা চালাচ্ছে, ঠিক আছে? এই যে তাদের শারীরিক পরিশ্রম হচ্ছে, এটা যেমন শ্রম। তোমার ক্লাসরুমে একজন টিচার টিচিং দিচ্ছেন, তার একটা মানসিক এবং শারীরিক পরিশ্রম হচ্ছে। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার হচ্ছে কোথাও হচ্ছে কোনো ধরনের সাজেশন দরকার, ঠিক আছে? তুমি সেখান থেকে নিছো, উনি হচ্ছে তার মানসিক শক্তিকে ব্যবহার করে তোমার সাপোর্ট দিচ্ছে। এটাও কি এক ধরনের শ্রম। ঠিক আছে? তাহলে শ্রম হচ্ছে মানুষের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম করে সেটাকে মূলত কি বলা হয়? শ্রম বলা হয় তাকে। ঠিক আছে? তারপরে 3 নাম্বার যে উপকরণ আছে সেটা হচ্ছে মূলত মূলধন। কিন্তু মূলধন বলতে কিন্তু শুধু টাকাকে বোঝায় না। ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। আমরা অনেকে মনে করি মূলধন মানে হচ্ছে টাকা, কিন্তু মূলধন মানে শুধু টাকা না। টাকা অবশ্যই আছে, এর বাইরে আরো অনেক জিনিসপত্র আছে। দেখো কি বলে, যে মূলধন মূলত আহ মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। এই উৎপাদিত উপকরণ মানুষের ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে। যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিসের আসবাবপত্র ইত্যাদি। বুঝতে পারছো? অর্থাৎ তুমি হচ্ছে মানুষের উৎপাদিত একটি উপকরণের মূলত কি মূলধন। বুঝছো? যেমন ধরো তোমার হচ্ছে কি, তুমি ধরো মাসে 50,000 টাকা ইনকাম করতেছো, সেখান থেকে তোমার হচ্ছে খরচ 40,000 টাকা চলে যাচ্ছে। তুমি তো 10,000 টাকা সেভিংস করছো বা সঞ্চয় করছো, ঠিক আছে? সেখান থেকে তুমি 2,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে রাখলা। কেন রাখছো? যে এই ছাগল আর একটু বড় হইলে তোমার কি হবে? তোমাকে প্রফিট দিবে। 2,000 টাকা থেকে তুমি 4,000 টাকা, 5,000 টাকা সেটাকে বিক্রি করতে পারবা। বুঝতে পারছো? তাহলে এই ছাগলটাও তোমার কি এক ধরনের ও ও ও কি বলা যায়? মূলধন কিন্তু বলা যায়। বুঝছো?
অথবা হচ্ছে তোমার একটা অফিস আছে বা তোমার বাসায় হচ্ছে ওখানে টেবিল আছে, ঠিক আছে, কম্পিউটার আছে, ফ্যান আছে, যত ধরনের আসবাবপত্র আছে সবগুলাই কি মূলত মূলধনের অন্তর্ভুক্ত, বুঝতে পারছো? অর্থাৎ মূলধন বলতে শুধু টাকা না, মূলধন বলতে যন্ত্রপাতি, জিনিসপত্র, তোমার অফিস, এরপরে হচ্ছে অফিসের যে বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে সবগুলাই কি তোমার মূলধনের অন্তর্ভুক্ত। সর্বশেষ হচ্ছে উৎপাদনের উপকরণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে কি সংগঠন। কারণ সংগঠন ছাড়া কোনো উৎপাদন সম্ভব হয় না, বুঝছো? সংগঠন হচ্ছে, দেখো এখানে বলা আছে যে সংগঠন হচ্ছে সমন্বয়কারী, হ্যাঁ, উৎপাদন ক্ষেত্রে। আচ্ছা, আমাদের এখানে আমরা একটু ব্রেক নিয়ে তারপরে আবার শুরু করবো। ওকে, আমরা বলছিলাম যে সংগঠন, হ্যাঁ, সংগঠন হচ্ছে উৎপাদনের যে অন্যান্য উপকরণ যেগুলো আছে, দেখো যেমন ভূমি, শ্রম, মূলধন, এই উপকরণগুলোকে কি করে একত্রিত করে উৎপাদন কাজ পরিচালনা করে মূলত কে? সংগঠন অথবা সংগঠন, ঠিক আছে। সমন্বয় গঠন এবং কাজ পরিচালনা করা, ব্যবস্থা করা সবকিছুই কি মূলত সংগঠনের কাজ, ঠিক আছে। তাহলে আমরা উৎপাদনের চারটা উপকরণ দেখলাম: ভূমি, শ্রম, মূলধন, ঠিক আছে। এই চারটা কে কাকে কি বলে সেটা আমরা পড়েছি। ভূমি বলতে শুধু জমি না, ভূমি বলতে সমস্ত প্রাকৃতিক সম্পদ। শ্রম হচ্ছে শারীরিক এবং মানসিক পরিশ্রম। আর মূলধন হচ্ছে শুধু টাকা না, টাকার পাশাপাশি যত ধরনের যন্ত্রপাতি আরো যা যা আছে সবকিছুই তোমার কি মূলধন অন্তর্ভুক্ত। আর সংগঠন হচ্ছে যিনি সবকিছুকে পরিচালনা করেন, তিনি হচ্ছে কি মূলত সংগঠন। তুমি দেখবা যত উৎপাদন আছে সবকিছুতে এই চারটার মধ্যে কোনোটা কোনোটা আছে, চারটা ছাড়া কিন্তু কখনো উৎপাদন সম্ভব হয় না, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে উৎপাদন কাকে বলে, উৎপাদনের হচ্ছে প্রকারভেদ আমরা দেখলাম, কিংবা ওই যে 4 প্রকার 5 প্রকারের উপযোগ সৃষ্টি করা দেখছিলাম। তারপরে উৎপাদনের কি উপকরণগুলো কিন্তু আমরা এখানে দেখলাম, ঠিক আছে। তারপরে দেখো যে সংগঠন ও এর বিকাশ, ঠিক আছে। সংগঠন ও এর বিকাশ বলতে, সংগঠন যদি আমি তোমাদেরকে এখানে অনেক বিস্তারিত দেওয়া আছে। সংগঠন এবং সংগঠন যে কোনো উৎপাদন কাজের জন্য কি লাগে, একজন সংগঠন লাগে কিন্তু, হ্যাঁ। সংগঠন বলতে হচ্ছে একজন ব্যক্তিকে বোঝায়, কিংবা একটা পরিবার বা একটা টিমকে বোঝায়, বুঝাইতে পারছি, যিনি হচ্ছে পরিচালনা করেন। এখন ব্যবসা যদি হচ্ছে বা প্রতিষ্ঠান যদি হচ্ছে অনেক বেশি বড় হয়, তাহলে অনেক বেশি মানুষ থাকে। আর যদি ছোট হয় তাহলে কি একা একজনই পরিচালনা করে থাকেন, ঠিক আছে। আমরা এখানে দেখো যে একটি ভালো সংগঠনের কতগুলো বৈশিষ্ট্য আছে, এই জায়গাটা দেখো। ভালো সংগঠনের শুধু বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করব। ভালো সংগঠনের হচ্ছে কি কি বৈশিষ্ট্য থাকে, প্রথমত হচ্ছে ব্যবসার উদ্দেশ্য এবং প্রকৃতি, হ্যাঁ। একজন সংগঠনের উদ্দেশ্যই তাকে তাকে কি করা, ব্যবসা করা। সংগঠনের প্রথম ধাপে ব্যবসার উদ্দেশ্য কি হবে তা নির্ধারণ করতে হয়। ব্যবসার উদ্দেশ্য প্রকৃতি অনুসারে ব্যবসা সংগঠনের রূপ দিতে হয়। এই উদ্দেশ্যগুলোর মধ্যে কোনটি মুখ্য, কোনটি গৌণ, কোনটি স্বল্প মেয়াদী, কোনটি দীর্ঘমেয়াদী, এই সব কিছু কি করতে হয়, নির্ধারণ করতে হয় কাকে, একজন সংগঠককে। তাহলে কি তিনি একজন ভালো সংগঠক, ওকে। আচ্ছা, 2 নম্বর দেখো ব্যবসায়ের কার্য, কার্যাবলী নির্ধারণ, হ্যাঁ। একটা ব্যবসায়ের জন্য কি লাগবে, কার্যপ্রণালী নির্ধারণ করা লাগবে। তো ব্যবসায়ের কার্যপ্রণালী নির্ধারণ করাতে ব্যবসায়ের উদ্দেশ্য প্রকৃতি ঠিক মতো নির্ধারণ করার পর ব্যবসায়ের সমগ্র কার্যাবলী বিশ্লেষণ করা হয়, ঠিক আছে। যেমন উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থ সংস্থান, শ্রমিক কর্মী, এই যে বিভিন্ন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা একটা উৎপাদন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যত ধরনের কাজ করা হয়, হ্যাঁ, সবগুলাকে একটা নিয়মাবলীর মধ্যে নিয়ে আসাই কি মূলত সংগঠনের কাজ, ঠিক আছে। 3 নম্বরে দেখো কার্য, কার্যাবলী বিভাগ, হ্যাঁ। কার্যাবলী বিভাগ অর্থাৎ হচ্ছে অপারেশন বিভাগ নামে যে একটা বিভাগ থাকে, হ্যাঁ। তো কার্যাবলী বিশ্লেষণ, কাজের ধরন, উদ্দেশ্যগুলি সবকিছু কি কাজগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করা, একই বিভাগে সহায়ক কাজগুলোকে আবার উপবিভাগে বিভক্ত করা, এরকম একজন সংগঠকের কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে কর্তব্য বন্টন, হ্যাঁ। কর্তব্য বন্টন হচ্ছে আরেকজন সংগঠকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা চলে, যিনি হচ্ছে ঠিক মতো এটাকে বন্টন করতে পারেন। ব্যবসায় প্রতিটি কর্মীর উপর একটি নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয়। অভিজ্ঞতা, ক্ষমতা, দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগে উপবিভাগে প্রতিটি কর্মীর সুনির্দিষ্ট বক্তব্য স্থির করা হয়, ঠিক আছে। এই বিষয়গুলোকে একজন ভালো সংগঠকের নির্দিষ্টভাবে বন্টন করে দিতে পারেন, এটা তার অন্যতম আরেকটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে দেখো যে অধিকার ও ভার বন্টন, হ্যাঁ। এটা হচ্ছে একজন আদর্শ সংগঠকের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অধিকার ও ভার বন্টন, হ্যাঁ। ভার অর্পণ বলতে হচ্ছে পালনের উপযুক্ত নির্বাহী ক্ষমতা অর্পণ করাকে বোঝায়। প্রতিটি কর্মীকে স্বাধীনভাবে
নির্বিঘ্নে ও যথাযথভাবে কাজ করার অধিকার দিতে হয়। হ্যাঁ, এই বিষয়গুলা কি মূলত একজন দক্ষ, একজন অভিজ্ঞ, একজন আদর্শ সংগঠকের এই বৈশিষ্ট্যগুলো মূলত কি তার থেকে থাকে সব সময়। ঠিক আছে, তারপরে যদি তুমি আসো, আমরা এখানে দেখব যে উৎপাদন। হ্যাঁ, উৎপাদন আছে, আমরা উৎপাদনটা আগে দেখে আসছে। এখন আমরা দেখব যে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন। হ্যাঁ, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। তারপরে আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা গতকালকে আরো দুটি ক্রমহ্রাসমান উৎপাদন বলছিলাম, একটা বলছিলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। হ্যাঁ, দুইটাই এক ধরনের কাছাকাছি আছে, আমরা সহজে বুঝতে পারবো। প্রথমটা দেখো যে মোট উৎপাদন, গড় উৎপাদন কাকে বলে। হ্যাঁ, দেখো কি বলা হচ্ছে যে আহ 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে 600 কুইন্টাল গম উৎপাদন করেন। এখানে গড়ে প্রতি 60 কুইন্টাল গম উৎপাদন করা হয়। হ্যাঁ, অর্থাৎ কি বলছে যে ধরো তোমার একটা জমি আছে, সেই জমিতে তুমি 10 জন শ্রমিক নিয়োগ দিছো, সেই 10 জনে মিলে কি করছে 600 কুইন্টাল গম উৎপাদন করছে। ঠিক আছে, তাহলে 10 জনে যদি 600 কুইন্টাল গম উৎপাদন করে, তাহলে একজনে কয়টা করছে? একজন হচ্ছে 60 কুইন্টাল গম উৎপাদন করছে। ঠিক আছে, এতে একজনেরটা আমরা বের করলাম, এটা হচ্ছে কি গড় উৎপাদন। আমরা কি করছি, আমাদের যে মোট উৎপাদন কত 600 ছিল। হ্যাঁ, মোট উৎপাদন 600, এই 600-কে আমরা মোট উৎপাদনকে কর্মীর যে সংখ্যা 10 সংখ্যা ছিল না, ওইটা দিয়ে কি করছি ভাগ করছি, ওইটাই কি আমরা গড় উৎপাদন এখানে পেয়েছি। তারপরে দেখো কি বলছে, প্রতি শ্রমিক প্রতি এই 660 কুইন্টাল গম উৎপাদনকে গড় উৎপাদন বলে, এই কথাটা এখানে বলছে আর কি। হ্যাঁ, অর্থাৎ 600 মন, 600 কুইন্টাল গম উৎপাদন করছে 10 জনে, তাহলে প্রতি জনে কত মন করছে? 60 কুইন্টাল গম, 60 কুইন্টাল গম উৎপাদন করছে। এই যে প্রতি জনেরটা আমরা বের করলাম, এটাই কি মূলত গড় উৎপাদন, এই যে গড় উৎপাদন বলেন। তারপরে দেখো যে পরের মৌসুমে দেখা গেলো কি যে 11 জন, আগে তো 10 জন ছিল, এখন 11 জন শ্রমিক নিয়োগ করছে। নিয়োগ করার ফলে কি হয়েছে, আগে 10 জনে 600 কুইন্টাল উৎপাদন করতো, এখন 11 জন করার পরে কি হয়েছে 656 কুইন্টাল গম উৎপাদন হয়। হ্যাঁ, এখানে আমরা নতুন যে একজন উৎপাদন উৎপাদন একজন কর্মী নিয়োগ দিলাম, নতুন একজন দিলাম না, আগে 10 জন কত করতো, 10 জনে করতো 60 কুইন্টাল। হ্যাঁ, এখন হচ্ছে নতুন করে 11 জন দিলাম, সেই 11 জনে 11 নম্বর জন যে ছিল নতুন যে এসেছে, সে কি করছে, এসে হচ্ছে নতুন করে এই যে 55 কুইন্টাল সে উৎপাদন করেছে। বুঝতে পারছো, এই যে 55টা কি সে নতুন জন উৎপাদন করেছে, 55 উৎপাদন। ঠিক আছে, এই যে 55টা হইলো, এটাকে কি বলা হয়, প্রান্তিক উৎপাদন বলা হয়। আমরা গতকালকে তোমাদেরকে প্রান্তিক উপযোগ পড়াইছিলাম। তো প্রান্তিক উপযোগ বলছিলাম যে প্রতি এক একক উপযোগ ভূ থেকে যে উপযোগ পাওয়া যায়, সেটাই মূলত প্রান্তিক উপযোগ বলা হয়। এখানে আমরা এটা বলতে পারি যে একজন শ্রমিক থেকে প্রতি একজন শ্রমিক থেকে কিংবা প্রতি এক এক উপকরণ থেকে যে উৎপাদন পাওয়া যায়, সেটাই মূলত প্রান্তিক উৎপাদন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই যে নতুন একজন উৎপাদনকারী আসছিল, হ্যাঁ, 11 নম্বর জন, তিনি কত করছে, তিনি নতুন এসে 55 কুইন্টাল গম উৎপাদন করছে, এবং এটাকে কি বলে, প্রান্তিক উৎপাদন বলে। ঠিক আছে, এরপরে বলছে অর্থাৎ অতিরিক্ত একজন 11তম জনের কথা বলছে, শ্রমিক নিয়োগ করা উৎপাদন বাড়ালো কত 55 কুইন্টাল। 11তম শ্রমিক হলো প্রান্তিক শ্রমিক। সুতরাং প্রান্তিক শ্রমিকের উৎপাদন হলো এত, এটা বলে দিছে, আমি বলে দিছি হলে তোমার। হ্যাঁ, তারপরে হচ্ছে তাহলে এখানে 60 কুইন্টাল হচ্ছে কি 10 জন শ্রমিকের মোট উৎপাদন। ঠিক আছে, 60 কুইন্টাল হচ্ছে কি শ্রমিক প্রতি গড় উৎপাদন, এবং 11 কুইন্টাল হচ্ছে কি 12তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন। তাহলে বুঝতে পারছো মোট উৎপাদন কাকে বলে, প্রান্তিক উৎপাদন কাকে বলে, এবং গড় উৎপাদন কাকে বলে। আমি এটা আরেকবার সহজে বলি, আমাদের কারখানাতে বা আমাদের প্রতিষ্ঠানে যতজন শ্রমিক থাকবে, তারা সবাই মিলে যে উৎপাদন করবে, সেটাকে আমরা কি বলবো, মোট উৎপাদন বলবো। যেমন আমরা দেখছিলাম এখানে 10 জন শ্রমিক মিলে 600 কুইন্টাল গম উৎপাদন করছিল, এই জন্য 10 জন মিলে 600 করছে, এই 600 হয়েছে কি আমাদের
মোট উৎপাদন। হ্যাঁ, এই 600-কে যখন আমরা আমাদের শ্রমিক সংখ্যা 6 জন 10 জন ছিল না, এই 10 জন দিয়ে ভাগ করব, তখন আমরা কি পারবো? প্রতিজনের গমটা পাবো, বা আমরা প্রতিজনের গমটাই হচ্ছে কি গড় উৎপাদন। এরপরে দেখো যে আমরা নতুন আরেকজন শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে আমরা নতুন করে কত পাইছি? 11 55 কুইন্টাল নতুন করে পেয়েছি। এই 55টা হচ্ছে কি প্রান্তিক উৎপাদন। ঠিক আছে, এখন আমরা তাহলে এটা বুঝে ফেললাম, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন। এখন আমরা দেখব যে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা আসলে কি। হ্যাঁ, দেখো যে এখানে যদি তুমি একটু দেখো যে উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিক পর্যায়ে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটি আরো বাড়ালে মোট উৎপাদন কি হয়? ক্রমহ্রাসমান হারে বাড়ে। হ্যাঁ, ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ ধরো তোমার একটা জমি, হ্যাঁ, তোমার একটা কল্পনা করো, যেমন ধরো আমি এখানে একটা এঁকে দেখাচ্ছি যে এটা হচ্ছে তোমার একটা জমি। হ্যাঁ, এই জমিতে তুমি ধরো হচ্ছে 10 মণ ধান উৎপাদন করো। এখন তুমি কি করছো? আগে হচ্ছে ধানের জন্য বীজ দিতা, সার দিতা, পানি দিতা। হ্যাঁ, তুমি এবার কি করছো যে দেখলা যে সার দিলে অতিরিক্ত ধান উৎপাদন হয়, তো তুমি হচ্ছে খুব বেশি সার দিতেছো। যেই হারে সার দিবা সেই হারে কি উৎপাদন কিন্তু বাড়বে না। ঠিক আছে, একটা সময় পরে কমতে থাকবে। ধরো তুমি 10 কেজি সার দিছো, ওখানে উৎপাদন হয়তো 5 কেজি আসবে না, 2 কেজি, 1 কেজি এরকম আসতে পারে আর কি, বুঝছো? তো এটাই বলছে যে আমরা উপকরণ যেই হারে বাড়াই, আমাদের উৎপাদন তার থেকে কম হারে ধীরে ধীরে কমতে থাকে। এটাকে কি বলা হয়? ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। আর একটা কথা বলছে যে সাধারণত কৃষি ক্ষেত্রে এটা বেশি কার্যকর হয়ে থাকে। হ্যাঁ, কোন ক্ষেত্রে? কৃষি ক্ষেত্রে। হ্যাঁ, বুঝছো? তাহলে এই ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কোথায় হয়? কৃষি ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে এটা। ঠিক আছে, তারপরে আসো এখানে যদি আমরা একটা হচ্ছে সূচি দেখতে পাই, যে দেখো এই যে সূচিটা, যে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। হ্যাঁ, এখানে যদি তোমরা দেখো যে এখানে হচ্ছে একটা জমির পরিমাণ দেওয়া হয়েছে এই কলামে, এটা একটু ভালো করে দেখো, তোমাদের কাজে আসবে। তারপরে দেখো উৎপাদনে একটি উপকরণ দিছে শ্রমিক। হ্যাঁ, এটা হচ্ছে শ্রমিক উপকরণ। 2 নম্বর দিছে উপকরণের সংমিশ্রণ। হ্যাঁ, সংমিশ্রণ দিছে। তারপরে দিছে মোট উৎপাদন দিছে, এটা হচ্ছে মোট উৎপাদন। তারপরে প্রান্তিক উৎপাদন, তারপর হচ্ছে কি গড় উৎপাদন। হ্যাঁ, এইভাবে হচ্ছে তারা একটা কলাম তৈরি করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ভূমিটা কি স্থির আছে, শ্রমিকটা আমরা বাড়াইছি। হ্যাঁ, শ্রমিকের শ্রম ঘন্টা আমরা বাড়াইছি। হ্যাঁ, ঠিক আছে, দেখো যে 1 ঘন্টা যখন আমরা দিলাম, এই যে 1 ঘন্টা শ্রমিক যখন আমরা শ্রম যখন নিলাম, তখন আমাদের মোট উৎপাদন কত হয়েছে? 10। আমরা যখন তখন আমাদের মোটও 10, প্রান্তিকও 10, গড়ও কি 10, মাত্র একজনই তো আছে। আমরা যখন 2 নম্বরে গেলাম, তখন কত হয়েছে? আমরা 24 উৎপাদন পাইছি। তাহলে আগে ছিল 10, নতুন করে আমরা কত পাইছি? 14। এটা হয়েছে আমরা নতুন যেটা পাইছি, এটা কি আমাদের প্রান্তিক উৎপাদন। এই যে নতুন যেটা পাইছি এটা কত? প্রান্তিক উৎপাদন। হ্যাঁ, এই যে প্রান্তিক উৎপাদন। তারপরে দেখো যে এই যে 24-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা সব সময় গড় উৎপাদন কিভাবে বার করব? যে আমাদের মোট উৎপাদন ভাগ শ্রমের সংখ্যা অথবা উপকরণের সংখ্যা। তাহলে আমাদের এখানে উপকরণ যেহেতু 2 ছিল, এই 2 দিয়ে যদি আমরা 24-কে ভাগ করি তাহলে কত আসে? আমাদের 12 কিন্তু আসে। তাহলে এটা হচ্ছে আমাদের কি গড় উৎপাদন। এইরকম দেখো প্রত্যেকটা মোট উৎপাদন কি বার করছে, এখানে হচ্ছে নতুন করে যেটা আসছে এটা হচ্ছে গড় উৎপাদনটা বের হয়েছে। হ্যাঁ, এটা তোমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবা, আমি আর এখানে সময় নিচ্ছি না, বুঝছো? তারপরে দেখো এই যে সূচিটা তোমরা এখানে দেখলা, এই সূচির উপর ভিত্তি করে কিন্তু এখানে কি করছে? একটা রেখা অঙ্কন করছে, বুঝছো? এই যে দেখা একটা চিত্র অঙ্কন করছে। এই যে একটা রেখা এই যে বেঁকা হয়ে গেছে টিপি। টিপি হচ্ছে মোট উৎপাদন রেখা কিংবা টোটাল প্রোডাকশন। ঠিক আছে, মোট উৎপাদন কিংবা টোটাল প্রোডাকশন। হ্যাঁ, এটা আমরা এই যে লম্ব অক্ষ যেটা, হ্যাঁ, সেই যে লম্ব অক্ষটা আছে, সেই লম্ব অক্ষে তারা কি ধরছে দেখো, এই যে লম্বক, এই লম্বকে মূলত মোট উৎপাদনটাকে এইদিকে মোট উৎপাদন ধরা হয়েছে। এই যে এখানে কি ধরা হয়েছে? মোট উৎপাদন ধরা হয়েছে। হ্যাঁ, নিচের দিকে হচ্ছে শ্রমের
পরিমাণ ধরা হয়েছে, এই যেটা হচ্ছে শ্রমের পরিমাণ। আমরা যদি এই জায়গাতে যদি দেখি, দেখো যে এটাকে আমি একটু ছোট করতেছি যেন এক পেজে দেখা যায়। ছোট যদি করি তাহলে এক পেজে যেন দেখা যায়। দেখো যে তুমি হচ্ছে দেখবা যে তোমার যখন শ্রম যখন এক ছিল, যখন কত শ্রম যখন এক ছিল, তখন তোমার শ্রম যখন তোমার এক ছিল তখন কি হয়েছিল, তোমার মোট উৎপাদন কত ছিল, 10 ছিল না? এই যে শ্রম যখন তোমার শ্রম যখন তোমার এক ছিল, এই যে এটার সাথে মোট উৎপাদন কত ছিল, 10 ছিল। হ্যাঁ, এই যে 10 বসাইছে এখানে। তারপরে তোমার শ্রম যখন 2 হইলো, এই যে শ্রম যখন 2 হইলো তখন তোমার মোট উৎপাদন কত ছিল, তোমার 24 হয়েছিল। হ্যাঁ, এই যে 24টা কোথায় আছে, এই যে এই জায়গাতে 24টা কিন্তু এখানে আছে। এখানে কত 24 কিন্তু এখানে এইভাবে 24 আছে। তো এইভাবে তোমার এই যে শ্রমের সংখ্যার সাথে মোট উৎপাদনটা বসানোর পরে যে বিন্দু, এই যে একটা বিন্দু পাইছে, 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 এই যে বিন্দু, এই বিন্দু, এই বিন্দুগুলাকে যখন এইভাবে যুক্ত করছে, এইভাবে যখন এইভাবে যখন যুক্ত করছে তখন কি হয়েছে, এই বিন্দুগুলাকে যখন এইভাবে যুক্ত করছে তখন এই যে টিপি রেখা বা টোটাল প্রোডাকশন রেখাটা কিন্তু এখানে তারা পেয়ে গেছে, বুঝছো? তারপরে দেখো একটা এখানে সূত্র দেওয়া আছে যে আমরা গড় উৎপাদন কেমনে বের করি, যে মোট উৎপাদন, উপরে আমরা মোট উৎপাদন, নিচে আমরা কি দিব, মোট শ্রম উপকরণ, অর্থাৎ মোট উৎপাদনকে শ্রমের উপকরণ দিয়ে আমরা কি করব, ভাগ করলেই সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তারপরে দেখো গড় ও প্রান্তিক উৎপাদনের সম্পর্কটা এখানে দেখা আছে, তোমরা এটা দেখলে আশা করি ইজিলি বুঝবা। আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম যে ব্যাপারটা দেখবা যে গড় এবং প্রান্তিক উৎপাদন। হ্যাঁ, প্রথমটা দেখো যে প্রথম ক্ষেত্রে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুটোই কিন্তু উপরের দিকে গেছে, তাই না? কিন্তু একটা জিনিস দেখো, এটা হচ্ছে গড়, এপি মানে এভারেজ প্রোডাকশন, মানে হচ্ছে গড় উৎপাদন। আর এমপি, এমপি মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন অথবা প্রান্তিক উৎপাদন। হ্যাঁ, তো এই যে প্রথম দিকে এখান থেকে শুরু হয়েছে না, এই যে এক, নিচের শ্রমের পরিমাণ ধরছে আর উপরে গড় ও প্রান্তিক উপযোগটা তারা এখানে ধরছে। হ্যাঁ, তুমি দেখো যে যখন আমাদের শ্রমের পরিমাণ যখন এক হয়েছে, ওই সময় কত, মোট ও প্রান্তিক উপযোগ দুইটাই কত, 10 আছে। হ্যাঁ, এই 10 থেকে শুরু হয়েছে, তারপরে শুরু হওয়ার পরে দুইটা রেখায় উপরের দিকে গেছে, দুইটাই উপরের দিকে গেছে। কিন্তু আমরা যদি এমপিটা দেখি বা মার্জিনাল উৎপাদনটা দেখি, মার্জিনাল প্রোডাকশনটা দেখি বা প্রান্তিক উৎপাদনটা দেখি, এটা কিন্তু কি হয়েছে, শ্রমে গড় উৎপাদনের তুলনায় একটু উপরের দিকে গেছে, তাই না? তারপরে দেখো দুইটাই আবার নিচের দিকে নামতে শুরু হয়েছে। প্রথম দিকে এটা অনেক উপরে গেছে, আবার নিচে নামতে শুরু হয়েছে। দুইটাই শুরু হয়েছে গড় উৎপাদনটা, এটাও দেখো নিচে নামতে শুরু হয়েছে, কিন্তু এটা সোজা এদিকে গেছে, এটা খুব বেশি নামে নাই। কিন্তু তুমি যদি এটার দিকে লক্ষ্য করো, এটা অনেক নিচের দিকে অনেক গেছে, এক পর্যায়ে নিচে এসে মাইনাস হয়ে গেছে, বুঝছো? এটা কেন হয়েছে বলতে পারো, ওই যে আমরা বলছিলাম ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন, অর্থাৎ প্রান্তিক উৎপাদনটা ধীরে ধীরে কমতে 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 একটা সময় পরে কি উপযোগিতা আমরা পড়ছিলাম না কালকে, সেই উপযোগের মতো কি হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়। এইটাই হচ্ছে এখানে মূলত দেখানো হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো যে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় বলতে কি, আমরা 4 ধরনের উৎপাদনের উপকরণ দেখছিলাম না, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টা উপকরণের পিছনে যে ব্যয় করতে হয়, এগুলোকে কি মূলত সংক্ষেপে আমরা উৎপাদন ব্যয় বলতে পারি, বা প্রোডাকশন কস্ট আমরা এটাকে কি করতে পারি, বলতে পারি। হ্যাঁ, এখানে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইছে। দেখো যে একজনের বাগানে কত 100টি লিচু গাছ আছে, বিভিন্ন বছর ধরনের উপকরণ বাবদ তার 2000 টাকা ব্যয় হয়। লিচুর ফলন ভালো হয়, নুরু মিয়া ও তার ছেলে ঘুম ও আবার আরাম ত্যাগ করা বাদুড় ও অন্যান্য পাখির উপদ্রব থেকে বাগানকে রক্ষা করেন। এই লিচু বাগানের জন্য 2 ধরনের খরচ, এক ধরনের উপকরণ বাবদ খরচ হইতেছে, আর এক ধরনের হচ্ছে ঘুম ও আরাম ত্যাগ করে মানসিক কষ্ট হইতেছে, বুঝছো? তো প্রকৃত ব্যয় হচ্ছে কি, পরিমাপ করতে হলে 2 ধরনের ব্যয়কে বিবেচনা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমার উৎপাদনের পিছনে তুমি যেই খরচ যেটা করবা, টাকা যে খরচ করবা, ধরো তুমি হচ্ছে বিভিন্ন মেশিনারিজ কিনা লাগবে, যেটাই কিনা লাগুক না কেন, এগুলার পিছনে যে খরচটা করবা সেটার পাশাপাশি তোমার নিজের পিছনে কি একটা খরচ ধরবা, সেটাও কি উৎপাদনের খরচ হিসেবে আমরা কাউন্ট করতে পারি। হ্যাঁ, এখানে 2 ধরনের ব্যয়ের কথা বলা আছে, যে প্রকাশ্য ব্যয় এবং অপ্রকাশ্য ব্যয়ের কথা এখানে বলা আছে, বুঝছো? প্রকাশ্য ব্যয় এবং অপ্রকাশ্য ব্যয়ের কথা এখানে বলা আছে। প্রকাশ্য ব্যয় কোনগুলা, দেখো যে কোনো উৎপাদন প্রতিষ্ঠান ভাড়া ও উপকরণ বা শ্রমশক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন, এদেরকে এই সমস্যাকে বলা হয় প্রকাশ্য ব্যয় বলা হয়। যেমন উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্ম
কর্মরত দেখো। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্মে কর্মরত মানুষের বেতন ও ভাতা দিয়ে কাঁচামাল এইগুলোর পিছনে যে খরচ, এটা কি প্রকাশ্য ব্যয়। অপ্রকাশ্য ব্যয় কোনগুলা? যে নিজের শ্রম, তোমার নিজের পিছনে যে খরচগুলো হবে না, এইগুলার পিছনে যে খরচটা হবে, স্বনিয়োজিত সম্পদের খরচ, তোমার বিভিন্ন ব্যক্তিগত খরচ থাকে বা তোমার নিজের প্রতিষ্ঠানে কিছু সেই খরচ থাকে যেগুলা অনেক সময় প্রকাশ্যে আনা যায় না, এই ধরনের খরচকে বলা হয় অপ্রকাশ্য হয়, মূলত বলা হয় তাকে, হ্যাঁ, অপ্রকাশ্য ব্যয় বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা ব্যয় আছে সামাজিক ও ব্যক্তিগত ব্যয়, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, আমরা শুধু প্রকাশ্য এবং অপ্রকাশ্য ব্যয়টাই মনে রাখবো। তার থেকে গুরুত্বপূর্ণ উৎপাদন ব্যয়টা মূলত আমরা মনে রাখবো, হ্যাঁ, অর্থাৎ এক কথায় যদি তোমরা বলো উৎপাদনের যে চারটা উপকরণ, আমরা এইভাবে বললে সহজ হবে, তোমার একদম 100% সঠিকও হবে এবং তোমার মনেও থাকবে। উৎপাদনের যে চারটা উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এই চারটা উপকরণের পিছনে তোমার যে ব্যয় করতে হবে, সেটাই কি তোমার মূলত উৎপাদনের খরচ বা উৎপাদনের ব্যয়। যেমন ধরো ভূমি, ভূমির জন্য তোমার খাজনা দিতে হবে, হ্যাঁ, ভাড়া দিতে হবে, এরকম হয় না? তারপরে ধরো ভূমি, শ্রম, শ্রমিক যারা নিবা, সেই শ্রমিকদেরকে তোমার কি দিতে হবে? বেতন দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে মূলধন, মূলধনের জন্য তোমাকে কি দিতে হবে? সুদ দিতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে তুমি অথবা সংগঠক, সংগঠনের পিছনেও কি তোমার ব্যয় আছে, তোমার নিজের পারিবারিক ব্যয় আছে, সবকিছু মিলিয়ে তোমার একটা বেতন তুমি ধরবা, হ্যাঁ, এটাকে কি বলা হয়? এই চার ধরনের উপকরণের পিছনে যে ব্যয় হয়, এটাই মূলত কি উৎপাদনের ব্যয়। তাহলে আজকে আমরা তোমাদের রেকর্ড ক্লাস, যেটা আমাদের হচ্ছে ব্যাচের ক্লাস, তোমাদের সাথে জুমে হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা ক্লাসের সময় মতো জয়েন না করার কারণে একজন জয়েন করছিলা, জয়েন করে আবার লিভ নিয়ে নিছো, বাকিরা জয়েন করে নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য রেকর্ড ক্লাসটা দিয়ে দিচ্ছি। তো রেকর্ড ক্লাসে আমরা কি আলোচনা করলাম? আমরা উৎপাদন, আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করলাম যে উৎপাদন কাকে বলে, উৎপাদন এবং উৎপাদক কাকে বলে এবং সংগঠকটা মূলত কি। এখানে দেখলাম যে উৎপাদন কাকে বলে, কয় ধরনের উৎপাদন আছে, কিংবা 5 ধরনের উপযোগ সৃষ্টির কথা আমরা বলেছি। এই 5 ধরনের উপযোগ সৃষ্টিকে কি বলা হয়? উৎপাদন বলা হয় তাকে। তারপরে আমরা দেখলাম যে উৎপাদনের উপকরণ কি কি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি হচ্ছে প্রাকৃতিক সমস্ত সম্পদ, আর শ্রম হচ্ছে শারীরিক ও মানসিক পরিশ্রম, আর মূলধন কি? মূলধন হচ্ছে তোমার টাকা সহ, অর্থ সহ আরো যে আনুষঙ্গিক জিনিসপত্র আছে সবগুলাই তোমার মূলধন। আর সংগঠক হচ্ছে তুমি নিজে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন দেখলাম, এগুলা চিত্র আমরা দেখলাম, এই যে চিত্র আমরা এখানে দেখেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা সর্বশেষ উৎপাদন ব্যয়টা মূলত আমরা দেখলাম, হ্যাঁ। তাহলে এই আজকে আমাদের 2টা অধ্যায় ক্লাস হওয়ার কথা ছিল, তোমরা যেহেতু ক্লাসে জয়েন করো নাই, সেক্ষেত্রে আমরা একটা অধ্যায় রেকর্ড দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নিবা। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাদেরকে জানাবা, এবং পরবর্তী ক্লাসটা তুমি অবশ্যই মনোযোগ দিয়ে করবা। তোমাদের জন্য দেখো যে আমরা, তোমরা অনেকে জানাইছো তোমাদের ক্লাসগুলো আছে, অর্থনীতি ক্লাসটা হচ্ছে না, সেই কারণে আমরা একটা ফোরাম দিয়ে তোমাদের সমস্যাগুলো জেনেছি কি কি সমস্যা আছে। এখন যখন আমরা ক্লাস আয়োজন করছি তখন তোমরা ক্লাসে জয়েন করছো না, এটা খুবই দুঃখজনক। এজন্য হচ্ছে আমি আশা করব পরবর্তী ক্লাসে সবাই জয়েন করবে, সবাই ঠিক মতো রেসপন্স করবে, হ্যাঁ। আজকে তোমাদের এই ক্লাসের পরে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক হচ্ছে যে তোমরা এই যে এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন যে বিধি আছে, হ্যাঁ, এই যে একটা চিত্র আছে, হ্যাঁ, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্ক যেটা এখানে দেখানো হয়েছে, এটা তোমাদের জন্য একটু কঠিন হবে, তোমরা এই চিত্রটা অঙ্কন করবা। মোট উৎপাদন যেটা, এই চিত্রটা অঙ্কন করে সবাই হচ্ছে গ্রুপে জমা দিবা। ঠিক আছে, এই চিত্রটা অঙ্কন করে, এটা কোথা থেকে অঙ্কন করবা? এই যে সূচি দেওয়া আছে তোমাদের বইতে, তোমাদের বইতে হচ্ছে 50 নাম্বার পৃষ্ঠাতে আছে, এই যে একটা সূচি এখানে দেওয়া আছে, আমি দেখো এটাকে মার্ক করে দেখাইছি। এই সূচি থেকে তোমরা হচ্ছে কি করবা? এই চিত্রটা, মোট উৎপাদনের যে চিত্রটা আছে এবং মোট উৎপাদন টিপি রেখা যেটা আছে বা টোটাল প্রোডাকশন কার্ভ যেটা আছে, সেটা তোমরা অঙ্কন করে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলে এটা জমা দেবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে নিশা। আর আজকে আরেকটি ক্লাস আছে তোমাদের পৌরনীতি ক্লাস, সেই ক্লাসেও দেখা হবে। তাহলে আজকে এখানে থাকো, আল্লাহ হাফেজ।